শুভ সন্ধ্যা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আবারও অনেক দিন পরে তোমাদের সামনে ফিরে এলাম। এই প্রথমবার আমি অনেক দিন তোমাদের সামনে আসিনি। আজকে 10 দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি, তোমাদের কারোর ভিডিও দেখতে পারিনি। এই 10 দিনের মধ্যে আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে, যেগুলো তোমরা জানো না, যেগুলো আমি ভিডিও করিও নি, তাই তোমরা জানতেও পারোনি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সব কিছু বলবো। তার আগে বলবো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর সাথে থেকো। আমি এদিকে চা বসিয়েছিলাম চা খাবে বলে, আর ওদিকে দেখো ড্রেসিং করতে একা একা বসে গেছে। আমি বললাম ড্রেসিংটা আমি করিয়ে দেবো, কিন্তু না, সে শুনবে না। একা একা নিজের মতো করে ড্রেসিং করছে। আমি করলে বলছে নাকি কতটা প্রেশার দিতে হবে, কতটা মানে কি করতে হবে তুমি ফিল করতে পারবে না। একা একা বসে গেছে, ড্রেসিং করছে। অনেকটা মোটামুটি শুকিয়ে, কিন্তু পাগুলো ফুলে আছে বলো কিছু। ডান পাটা অনেকটাই ফুলে আছে, বাঁ পাটা ডান পাটার তুলনায় বেশি, মানে বাঁ পাটার তুলনায় ডান পাটা এত জল দিও না তুমি না। আমি ওই জন্য আমিই করে দেবো বলছিলাম, তুমি বাহাদুরি করে করছো। ড্রেসিং করানো মানে এটা নয় যে জলে ডুবিয়ে ডুবিয়ে ড্রেসিং করাতে হবে। ডেটল দিয়েছো একটু? ডেটল ডাললে চান করলে হবে, এটাতে ডেটল একটু দিলে না। এবারে তোমাদেরকে বলি আমার ভিডিও না দেওয়ার কারণ। এর আগের কয়েকটা ভিডিওতে তোমরা দেখেছিলে তোমাদের দাদাভাই অ্যাক্সিডেন্ট করেছে, এখনও সুস্থ হয়নি পুরোপুরি, কোনো কিছুটা হলেও ঘাটা আছে, ব্যথা আছে, সবই আছে। তো তার মাঝেও অনেক কিছু ঘটে গেছে। সত্যি কথা বলতে আজকে 2 সপ্তাহ ধরে প্রচুর খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। বেসিক্যালি আমি তো যাচ্ছি। প্রথমে তোমাদের দাদাভাইয়ের অ্যাক্সিডেন্ট হলো, সেটা নিয়ে একটা মানসিক চিন্তার মধ্যে ছিলাম। তার মধ্যেও তোমাদের সাথে কিছু আপডেট শেয়ার করেছিলাম। তোমাদের দাদাভাইয়ের অ্যাক্সিডেন্টের 5 দিনের মাথাতে হঠাৎ করে রাত্রি 11:30টার সময় খবর আসে আমার বাপের বাড়ি থেকে যে আমার দাদু খুবই অসুস্থ। রাত্রেবেলা খেতে বসে হঠাৎ করে স্ট্রোক হয়ে যায়। সেই রাতেই দাদুকে নার্সিংহোমে রাখা হয়, সেখান থেকে অন্য জায়গাতে আবার ট্রান্সফারও করা হয়। তারপর ডক্টর জানায় যে ব্রেনে 3টে স্ট্রোক হয়েছে, ব্লাড ক্লট হয়ে গেছে, অপারেশন করতে হবে। অপারেশন করা হয়। তারপর আমি দাদুর সাথে দেখাও করতে যাই। 5 দিন পর্যন্ত দাদু পুরোপুরি সেন্সলেস থাকে, কোনো সেন্স আসেনি। একদম সুস্থ মানুষ, না কোনো রোগ, না কোনো জ্বালা, কোনো কিছুই ছিল না। একদম সুস্থ স্বাভাবিক মানুষ, হাঁটাচলা করছে, সাইকেলে করে ঘুরে বেড়াচ্ছে, কাজ করছে। এমনকি যেদিন রাত্রেবেলা ঘটনাটা হয় সেদিন আমার সাথে সন্ধ্যাবেলাতেও কথা হয়েছে। একদম সুস্থ স্বাভাবিক মানুষ। 5 দিন ধরে একই অবস্থা, কোনো সেন্স ফেরেনি, আর কোনো উন্নতিও হয়নি। ডাক্তার প্রায় বলেই দিয়েছিল 99% আশা ছেড়ে দাও। তবুও আমরা অনেক আশা নিয়েছিলাম যে হ্যাঁ সব হয়তো ঠিক হয়ে যাবে। হঠাৎ করে 6 দিনের দিন বিকেল 4টের সময় আমার কাছে খবর আসে কন্ডিশন খুবই খারাপ। কথাটা শোনার পর না আমার মাথা কাজ করে না, আমি বুঝতে পারছিলাম না কি করব। এদিকে তোমাদের দাদাভাই অসুস্থ, ওদিকে ওই রকম কন্ডিশন। আমি যখন কান্নাকাটি করছি বুঝতে পারছি না কি করব, পাগলের মতো হচ্ছি, তখন তোমাদের দাদাভাই আমাকে ওই পায়ের অবস্থা নিয়ে আমাকে দাদুকে দেখতে নিয়ে যায়। আর সেখানে যখন গিয়ে আমি দেখি যে দাদু আমাদের ছেড়ে চলে গেছে অনেক আগে, কিন্তু আমি জানতে পারিনি বা বুঝতে পারিনি। গিয়ে দেখি যে মানুষটা 5 দিন আগে আমার সাথে কথা বলেছিল, 5 দিন পরে সেই মানুষটাকে একটা সাদা কাপড়ে জড়ানো নিথর দেহ দেখবো কোনোদিনও ভাবিনি। আর 6 দিন হয়ে গেল দাদু আমাদের মাঝে নেই। তবুও মাঝে মাঝে না বিশ্বাস করতে মন চায় না। আমাদের সবাইকে কাঁদিয়ে উনি নিশ্চিন্তে ওপরে থেকে দেখছেন। ভগবানের কাছে ওনার আত্মার শান্তি কামনা করি। এতগুলো দিন আমি মানসিকভাবে বিধ্বস্ত হয়েছিলাম, তাই অনেকটা সময় লেগেছে নিজেকে সামলাতে, কিন্তু কি আর করা যাবে, কাজে তো ফিরতে হবে। তাই তোমাদের সামনে আবারও ফিরে এলাম। আজ থেকে আবারও তোমাদের সাথে দেখা হবে, ভিডিও পাশে থেকে। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো নেই। এই যে দেখতে পাচ্ছ আমার ঘরের পাটা, তোমরা তো জানো অনেকটা ভালো হয়েছে, কমেছে মনে হচ্ছে। এটা এরকম মানুষ বলে অনেকদিন পরে অ্যাক্সিডেন্ট হলো, এরকম মানুষ বলে। এসব অ্যাক্সিডেন্ট কি খুব ভালো জিনিস নাকি আনন্দের জিনিস? শরীরের স্ট্যামিনাটা মাঝে মাঝে বয়ে যায় অ্যাক্সিডেন্টগুলো হলে।
একদম না, ওইসব বাজে কথা বলতে নেই। বিয়ে যায় না 140 ষাট 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 এইসব বলতে নেই, একদম বলতে নেই না বাবা। সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। এখন তো সবাই গাড়ি চালায়, ছেলে মেয়ে সবাই, তো সবসময় যেন সবাই ভালো থাকুক। অ্যাক্সিডেন্ট কারো বলে করে আসে না, হঠাৎ করেই জীবনে আসে। যে যত সাবধানে গাড়ি চালাক আর যে যত রাফ গাড়ি চালাক, যার যেটা ঘটবে সেটা ঘটবে, কেউ কোনোদিনও খণ্ডাতে পারবে না। তো যাই হোক, আমার মতো ফাঁকা আসছে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু করেন। ওই যে বললাম না, অটোগুলো এখানে কলকাতার অটো থেকে মোটামুটি নিজেকে সাবধান করে রাখবে। অটোগুলো এত জঘন্যের মতো চালায়, মানে কি বলবো। আমিও তো অনেক সময় বেরোয়, আমি দেখেছি এমনভাবে হুটহাট করে এদিক থেকে হুটহাট করে ওদিকে এমন চলে আসবে না, অটোমেটিক্যালি মানুষ অ্যাক্সিডেন্ট করেই ফেলবে। ওদের জন্যই মানুষ বেশি, মানে সুস্থ মানুষগুলো বেশিরভাগ সময় এরকম অ্যাক্সিডেন্ট করে পড়ে। ওদের তো কোনো ক্ষতি হয় না, যারা বাইক চালায়, যারা স্কুটি চালায়, তাদেরই ক্ষতি হয়, ওদের কোনো দিক দিশা থাকে না। তো এখন একটু চা খাই। আজকে সকাল থেকে কোনো ব্লগ করিনি, কারণ ভালো লাগছে না। এই অ্যাক্সিডেন্টটা যবে থেকে হয়েছে মন মেজাজ কাজ করে না। কবে যে পাটা ঠিক হবে সেটা নিয়েই ভাবছি। মানে এত কষ্ট হচ্ছে, যার হয় সে বোঝে। আমার একবার হয়েছিল, আমি জানি। আমি একবার সাইকেল নিয়ে পড়েছিলাম, সাইকেলের যে ব্রেক থাকে, ব্রেক পুরো 1 ইঞ্চি মতো আমার, মানে আমার ওই হাঁটুতে, আমার বাপ পায়ের হাঁটুতে ঢুকে গিয়েছিল। আমার পুরো 5টা মতো স্টিচ করতে হয়েছিল। এখনো পর্যন্ত, আজকে কত বছর হয়ে গেল, মানে কম করে হলো আজকে মানে 15 বছর মতো হয়ে গেল, তবুও কিন্তু ওই জায়গাটায় আমার লেগে গেলে আমার পুরো জীবন বেরিয়ে যায়। আর ওই ওই হাঁটুটার ওপরে আমি বেশি ভর দিয়েও চলতে পারি না। বেশিক্ষণ বসে থাকার পরে যখন উঠে যাই, ওই পায়ের শিরাগুলো টান পড়ে যায়। তো আমি জানি এই জায়গাটায় হলে মানুষের কতটা কষ্ট হয়। আর ওর হয়েছে ডান পায়ে, বাঁ পায়ে, দুটো পায়ে। যদিও স্টিচ করার মতো হয়নি, এটাই রক্ষে। মানে বেশি গর্ত হয়ে কাটেনি, যা কেটেছে একদম পুরো গোল করে পুরো চাকরিটাতে হয়েছে। আর হাতেরও তো হয়েছে, হাতেরটাও অনেকটা হয়েছে। হাতেরটা শুকাতে বেশি সময় লাগছে বলো। হাতেরটাতে মানে কি হচ্ছে বলো তো, ঘুমানোর সময় কোনো কারণ বা কোনো কিছুতে লেগে টেগে যাচ্ছে, যার কারণে ওটা যতবারই শুকাচ্ছে ততবারই কিছু না কিছু হয়ে আবার ওটা ঠিক সেই রক্তপাতের মতো হয়ে যাচ্ছে। তো ওষুধগুলো চলছে, আশা করি ঠিক হয়ে যাবে। সিঙ্গাড়াটা কেমন? এগুলো হচ্ছে রেডিমেড সিঙ্গাড়া, তাই না? আমি সেটাই বলছিলাম। দেখি আমি একবার বানাবো, বলছিল যে এগুলো বাড়িতে বানাতে পারবো না কেন। তো আমি সিঙ্গাড়া খুব একটা খাই না, কারণ সিঙ্গাড়া খেলে না গ্যাস হয়ে যায়, ওই জন্য সিঙ্গাড়া খাই না। তবে দেখি এই সিঙ্গাড়াগুলো বানাবো একবার। ঠিক আছে, চলো চাটা খাই। এখন থেকে যেটুকু পারবো ব্লগ শেয়ার করব তোমাদের সাথে, তো সাথে থাকো। ব্লগগুলো তো সব উল্টো পাল্টা হয়ে যায়, মানে একদিনে এমন শ্যুট হয়ে যায় আমাকে 2টো করে পার্টে করে ছাড়তে হয়। মানে সিনেমা সিরিজের মতো, পার্ট 1 পার্ট 2। কারণ তোমরা তো আর বেশি বড় ভিডিও দেখতে চাও না, তার জন্য তোমাদের সুবিধার জন্যই আমাকে ছোট করতে হয়। কি আর করবো বলো। দেখো বন্ধুরা, এইটুকু বাজার আজকে করেছি। এইটুকু বাজার নিয়েছে 300 টাকা, ঠিক আছে। এই বেগুন, এই স্বাদের বেগুন নাকি 100 টাকা কিলো, বুঝলে। আর লঙ্কা হচ্ছে 150 টাকা কিলো। তবে লঙ্কাগুলো প্রচুর ঝাল আছে, মানে আমি অলরেডি একটা খেয়ে দেখেছি, প্রচুর ঝাল। আর টমেটোর দাম বিশাল, 100 টাকা কিলো হয়ে গেছে। আর এখানটায় আম্রপালি আম নিয়েছিলাম, 3টে নিয়েছি, বেশি নিইনি, প্রচুর দাম বলছে। এই যে কথা বলতে পারবো না, এই যে শুরু হয়ে গেছে চেঁচামেচি। আর হ্যাঁ, গাঁটি কচু নিয়েছি, গাঁটি কচুটা ওইদিকে আমি রেখেছি আলুর ঝুড়িতে। তো এইটুকু জিনিস নিয়েছি, এইটুকু জিনিসের দাম পড়েছে 300 টাকা। ভাবতে পারো, পাগলা খাবি কি, ঝাঁঝে মরে যাবি। যা দাম, খাওয়া বন্ধ করে দাও, পেটে ভিজে ন্যাকড়া ঢাকা দিয়ে ঘুমিয়ে পড়ো। আর এই যে দেখতে পাচ্ছ আমার বর কেমন করে শুয়েছে। আমার বরের এখন সঙ্গী হচ্ছে এই দুটো কোলবালিশ। দুটো কোলবালিশে দুটো পা দিয়ে রাখে, আর ওদিকে একটা বালিশ। তো ওই বালিশটা ও নেয়, ঠিক আছে। এই বালিশটা আমি নিই রাত্রেবেলা। পাটা তুলে দেবো, এই পাটা এদিকে, ঠিক আছে। আর এই পাটা, ওই পাটা ম্যানেজ করতে পারো, এই পাটা পারো না, তাই তো। এইভাবেই এখন শুয়ে থাকবে যতক্ষণ না আমি আসছি রাত্রেবেলা খাবার রেডি করে, ততক্ষণ এইভাবে শুয়ে থাকবে। আমি এলে উঠাবো, পা তুলে আস্তে করে নামাবো,
তারপরে নামবে। কষ্ট হয়, মায়াও লাগে, আবার মাঝে মাঝে আমিও হাসি, নিজেও হাসে। হাসছে দেখো, হাস কি মুখ করছে, কি হামু করলে। আমি তোমার ওইটার জন্য হাসি না, ঠিক আছে? আরে টিপে দেবো, কোথায় ব্যথা করছে? মানে এই জায়গাগুলো, এই পাটা না ফুলে আছে কেন আমি বুঝতে পারছি না। দেখো, তোমাদেরকে দেখাই, দেখো কতটা শুকিয়েছে। তোমরা আবার কেউ আতকে ওঠো না, বুঝলে? আতকে ওঠার মতো কিছু নয়, তোমরা আমার ফ্যামিলির মানুষজন, তাই তোমাদেরকে দেখাচ্ছি। খুব কষ্ট হয় এইভাবে, একটা মানুষ না এইভাবে শুয়ে থাকতে প্রচুর কষ্ট হয়। তারপরে রাত্রেবেলা মানে হয়তো ঘুমের ঘরে কোনো সময় একটু লেগে গেল, পুরো জীবন বেরিয়ে যায়। যাই হোক, দাঁড়াও আমি একটু পাটা টিপিয়ে দিই, কোথায় কী লাগছে। তোমাদের দাদাভাইয়ের পায়ে মলম লাগিয়ে একটু মালিশ করে রান্না বান্না করে নিয়েছি, তখন আর কোনো ক্লিপ নিইনি। এই যে দেখতে পাচ্ছ মোচার তরকারি করেছি, আর এদিকে কুমড়ো ভাজা, আর আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে মাছ দিয়ে পাতলা ঝোল। ঢ্যাঁড়স দিয়ে এরকম পাতলা ঝোল কার কার পছন্দ কমেন্ট করে অবশ্যই জানিও, আমার তো বেশ ভালোই লাগে। এটাই হচ্ছে আমাদের আজকে রাতের মেনু। আর কদিন ধরে তো এমনি খাওয়া দাওয়া সব লাটেই উঠে গেছিল, আজকে একটু রান্না বান্না করলাম। আর তোমাদের দাদাভাইকে খেতে দেবো বলেই যে দেখতে পাচ্ছ থালাতে সব রেডি করে নিয়েছি। তো এখন আমরা তাড়াতাড়ি ডিনার করে নেব, আর তোমরা ডিনার করে নিও সবাই। বন্ধুরা এখন বাজে 10:30, দেখো আমাদের এখানে কি বৃষ্টি হচ্ছে। বাপরে বাপ, বৃষ্টি দেখে আমি তো পুরো পাগল হয়ে গেলাম, আনন্দে একদম আত্মহারা হয়ে গেছি। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এত সুন্দর বৃষ্টি হচ্ছে, না শেয়ার করে কি থাকা যায় বলো? আর আমার তো এইটুকুনি জায়গা তোমাদেরকে দেখানোর জন্য, এর থেকে বাইরে এত সুন্দর আকাশ, এত সুন্দর পরিবেশ আমি দেখাতেই পারবো না। আর এই যে হচ্ছে আমি এদিকে একটু বেরিয়ে চলে এসেছি, একটু শান্তিতে এই আবহাওয়াটাকে উপভোগ করার জন্য বৃষ্টিটাকে। এখন তো ভিজতে পারবো না, কারণ এখন 10:30 বাজে, এখন যদি ভিজি শরীর খারাপ করবে, বিশেষ করে বৃষ্টির জলে। তো সেই কারণে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়াটা নিচ্ছি, আর ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। অন্ধকার তো, তাই তোমরা বুঝতে পারছো না কতটা জোরে বৃষ্টি পড়ছে, অনেকটাই জোরে বৃষ্টি পড়ছিল। এখন হালকা একটু কমেছে, যার কারণে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি, তাও আমার নিচটা মানে নিচের জলের ছাট লেগে লেগে পুরো ভিজে যাচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার, কি ভালো লাগছে। মানে এরকম যদি প্রত্যেকদিন একটু একটু করে অন্তত রাত্রেবেলাও যদি বৃষ্টি দেয় না, তাতেও অনেকটা শান্তি পাওয়া যাবে। তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।